গ্যালারি। আসসালামু আলাইকুম। আমি তাসমিয়া রহমান মিতু, কাজ করছি বিজ্ঞানী.org এর সাথে। আজকে আমাদের সাথে আছেন মোহাম্মদ সাইফুর রহমান স্যার। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ওয়ালাইকুম ধন্যবাদ আসসালাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। স্যার, আমরা শুরু করতে চাচ্ছি আপনার সম্পর্কে জেনে। প্রথমেই আপনার ছাত্র জীবন, পড়াশোনা, তারপর পেশাগত বা শিক্ষা জীবন এবং গবেষণার ক্ষেত্র নিয়ে আমরা জানতে চাচ্ছি। আহ প্রথমে বলে নিই ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আহ, আমার পুরো নাম মোহাম্মদ সাইফুর রহমান। ছোট করে বলি, যেখান থেকে উঠে আসা। আমি আমার বাড়ি নওগাঁ সদর থানা, নওগাঁ জেলা। আমি গ্রামের প্রাইমারি স্কুল এবং হাই স্কুল শেষ করি মোটামুটি গ্রামে। অ্যান্ড দেন সান্তার সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করি। পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল টেকনোলজিতে স্নাতকোত্তর শেষ করি। And then I spent some time in industry, starting with Opson in Pharma Limited, বরিশালে। ওখানে বেশ কয়েক মাস থাকার পরে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল গাজীপুর ইউনিটে আমি এখানে ছিলাম quite a few time, a few years, about 4 years. With this time I realized এইটা আমার জন্য না। আমার মন অন্য কিছু করতে চায়, যেটা আমার রুটিন ওয়ার্কটা খুব বেশি ভালো লাগে নাই। আমার মনে হয়েছে যে একটু ডিফারেন্ট কিছু করা দরকার। তো সেখান থেকে আর আগে থেকে রিসার্চের প্রতি একটা ইয়ে ছিল। তারপর আমি সাউথ কোরিয়াতে চলে যাই, সাউথ কোরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে সেকেন্ড মাস্টার্স করার জন্য। এটা গুয়াংজু ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে। অ্যান্ড দেন 2021 আমি ইউএসএ মুভ করি, currently a PhD student. I shouldn't say student, PhD candidate, fourth year graduate student, biomedical engineering department, Texas A&M University. Yeah. স্যার, ধন্যবাদ আপনাকে। স্যার, আপনার গবেষণার মূল যে বিষয়টা সেটা একটু আমাদের জন্য সহজে যদি বিশ্লেষণ করতেন। আমার গবেষণার মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনের উন্নতি সাধন করা। এটাই মূল লক্ষ্য। আহ, আহ, এটা স্পেশালি হেলথ অ্যান্ড হেলথ কেয়ার সেক্টর। সো এটা করার জন্য আমি যেটা করি, ইনোভেটিভ ম্যাটেরিয়াল ডিজাইন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব চিপ, সস্তা, এবং খুব সহজলভ্য ভাবে তৈরি করা যায় এমন ডিভাইস আমরা তৈরি করি। সো ডিভাইস যখন আসে তখন কোন ধরনের ডিভাইস হতে পারে? ওয়ারেবল অ্যান্ড ইমপ্লান্টেবল। ওয়ারেবল বলতে আমি যেটা বোঝাচ্ছি, যেটা আমাদের শরীরের উপরে থাকে। ইমপ্লান্টেবল, যেটা আমাদের শরীরের ভেতরে যায়। And এই ডিভাইস গুলো মূলত অ্যাপ্লিকেশন হবে, ডিজিজ ডায়াগনোসিস করা যেতে পারে, মনিটরিং করা যেতে পারে, এবং এবং অ্যাট দ্য সেম টাইম ট্রিটমেন্ট করা যেতে পারে। স্যার, আপনি ইনোভেটিভ ম্যাটেরিয়াল ডিজাইনের কথা বললেন, ডিভাইস ইন্টিগ্রেশন, এসবের মাধ্যমে স্বাস্থ্য সেবার কি ধরনের উন্নতি ঘটবে বলে আপনি আশা করছেন? That's a really good question. সো যখন আমরা ম্যাটেরিয়াল ডিজাইনের কথা বলি বা ইনোভেটিভ ম্যাটেরিয়াল বলি, সো we start with the material. um, we don't synthesis any new material. Instead we do like engineering of material whatever we have, and at the same time we try to develop could be simple এবং less expensive way, so we can make something like the device, wearable, implantable. সো ওয়ারেবল ডিভাইস, ইমপ্লান্টেবল ডিভাইস যদি আমি বলি, আহ, এটা আপনার বর্তমানে ক্লিনিক্যাল যে প্র্যাকটিস গুলো আছে, সো এটার বিভিন্ন নিউরোলজিক্যাল ডিজিজ হতে পারে, পার্কিনসন, খুবই প্যারালাইসিস আমরা সবাই জানি, আলঝেইমার আমরা জানি। সো এগুলো ডিজিজের ট্রিটমেন্ট এবং ডায়াগনোসিসের জন্য মেটাল বেসড ইলেকট্রোড ইউজ হয়। সো ইটস গুড, বাট অ্যাট দ্য সেম টাইম কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে এখানে। সো এগুলা কারণ হচ্ছে মেটালটা খুব শক্ত, স্টিফনেস ইজ রিয়েলি হাই। যখন এই মেটালটা বডিতে দেয়, ইন্টারফেস করে, যেখানে টিস্যুটা আছে টিস্যুটা নরম। সো এই যে স্টিফনেস ডিফারেন্সেস এর কারণে বডি মনে করে সামথিং নিউ, তখন ইমিউন সিস্টেমটাকে ট্রিগার করে।
ইনফ্লামেশনটা বেড়ে যায়। অ্যান্ড আমরা যদি অনেক বেশি সময় এটাকে রেখে দিই তাহলে স্কার টিস্যু ফর্মেশন হয়। সিম্পলি যদি আমি বলি, যে ধরনের টিস্যু আমরা দেখতে চাই না, এটা ডিভাইসকে নষ্ট করে ফেলে এবং টিস্যুকে নষ্ট করে ফেলে। তো তখন এই ধারণা থেকে আমরা চিন্তা করলাম, ওকে, সো ক্যান ইউ ডু সামথিং উইথ দ্য সফট ম্যাটেরিয়াল that can help with this, like the same property, and also same property with this metal, like পরিবাহী হবে, highly conductive হবে, not like metal, but at the same time it can minimize those adverse effects coming out of this metal electrode. So yeah, এখান থেকে সেখান থেকে শুরু করে আমি যেটা করি সেটা হচ্ছে পলিমার দিয়ে আমি একটা হাইড্রোজেল তৈরি করি। হাইড্রোজেল একটা ম্যাটেরিয়াল, থ্রিডি পলিমারিক ম্যাটেরিয়াল। সো সিম্পলি আমি যদি চিন্তা করি, এক্সাম্পল হতে পারে টোফু, জ্যাম অর জেলি। এরকম সফট ম্যাটেরিয়াল দিয়ে আমি হচ্ছে সফট ইলেকট্রনিক ইমপ্ল্যান্ট তৈরি করি, যেটা আম, আম, প্রথম আমরা অ্যাপ্লিকেশন দেখাই স্টিমুলেশন অ্যান্ড রেকর্ডিং এর জন্য। আমরা পেরিফেরাল নার্ভ স্টিমুলেশন এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এখান থেকে রেকর্ড করি। সো আমি যদি অ্যাপ্লিকেশন ওয়াইজ চিন্তা করি, এই ম্যাটেরিয়াল শুধু এই ধরনের নার্ভ স্টিমুলেশন এন্ড রেকর্ডিং এর জন্য না, আদার টাইপ অফ ইলেকট্রোডও আমরা তৈরি করতে পারি। হতে পারে কার্ডিয়াক পেসমেকার ফর হার্টের জন্য, ককলিয়ার ইমপ্ল্যান্ট আপনি যদি কানে শুনতে না পারার জন্য বা হিয়ারিং ড্যামেজের কারণে যদি আমরা হারাই, তো সো এই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা হচ্ছে যে ডিভাইস গুলো, এগুলো দিয়ে আলঝেইমার রোগের ট্রিটমেন্ট অথবা ডায়াগনোসিস এর ক্ষেত্রে, পার্কিনসন ডিজিজ, আপনার ট্রেমর থাকবে, আপনার আপনি যদি বাইরে থেকে যদি কোনো কিছু সেখানে অ্যাম্পলিটিউড বলেন বা ইলেকট্রিসিটি কারেন্ট আপনি অ্যাপ্লাই করতে চান, এই ডিভাইস দিয়ে আপনি করতে পারবেন। আহ, এই তো। ওয়ারেবল ডিভাইসের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেই অ্যাপ্লিকেশনটা একটু ডিফারেন্ট। যেমন ইমপ্লান্টেবলের ক্ষেত্রে আমরা সফট ম্যাটেরিয়াল ইউজ করেছি। এক্ষেত্রে ড্রাই ম্যাটেরিয়াল ইউজ, ড্রাই ম্যাটেরিয়াল বাট সফট, বাট আপনার এটা নরম হবে, প্রসারণ, সফট অ্যান্ড স্ট্রেচেবল এট দ্য সেম টাইম, বিকজ আওয়ার স্কিন ইজ সফট, রাইট? আদার্স দ্য ইন্টারফেসিং অর্গান যেগুলোর সাথে আপনার ডিভাইসটা যাচ্ছে সেটা সফট অ্যাট দ্য সেম টাইম স্ট্রেচেবল। সো দ্য মেটাল বেজ ইলেকট্রোড গুলো, এগুলো হচ্ছে আপনার ফ্লেক্সিবল বাট স্ট্রেচেবল না। সো যখন এটা হয় না তখন কনফর্মাল কন্ট্যাক্টটা হয় না। সো এই মেটাল বেজ ইলেকট্রোড গুলা আপনার ইউজ হয় যে কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলো, হচ্ছে আপনার ব্লাড প্রেশার। ধরুন আপনি যদি চিন্তা করেন ব্লাড প্রেশার, হার্ট রিলেটেড ডিজিজ গুলা ডায়াগনোসিস ট্রিটমেন্টের ক্ষেত্রে, সো এখানেও কিছু লিমিটেশন আছে। আহ, আমরা যেটা কাম আপ উইথ লাইক নিউ ম্যাটেরিয়াল অ্যান্ড ডিভাইস ডিজাইনিং, যেটা আমি বললাম যে সফট হতে হবে, স্ট্রেচেবল ডিভাইস হতে হবে, that can give the same performance, like or better performance than metal based electrode. এবং আরেকটা প্রজেক্ট আমরা যেটা করছি সেটা হচ্ছে হাইড্রোজেল বেসড হাইড্রোজেল বেসড সেন্সর ফর স্ট্রেস হরমোন ডিটেকশন। সো স্ট্রেস, আমরা সবাই পরিচিত স্ট্রেসের সাথে, রাইট? দ্য গুড অ্যামাউন্ট অফ স্ট্রেস ইজ অলওয়েজ গুড, আই থিঙ্ক, ফর ডেভেলপমেন্ট, বাট when it goes up, দেন বিভিন্ন ধরনের ডিজিজ তৈরি করতে পারে, যেমন হৃদরোগ বানাইতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, রাইট? সো এটা আমরা ডিটেকশন করার জন্য আমরা একটা নন ইনভেসিভ একটা টেকনিক চিন্তা করছি, সেটা হতে পারে এগেন দিস হাইড্রোজেল বেসড স্ট্রেস মলিকুল, স্ট্রেস হরমোন ডিটেক্টর। সো উই আর টার্গেটিং ফর এভরিওয়ান এভরিওয়্যার। সো আমি যদি একটা ফ্যান্সি এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা যুদ্ধ বিমানে ফ্লাই করছেন, হাইলি এক্সপেন্সিভ F-35, অল অফ সাডেন আপনার পাইলট আছে যেখানে আপনার স্ট্রেস লেভেলটা গোজ আপ, হোয়াট এভার রিজন, আপনি যদি ইনিশিয়ালি ডিটেক্ট করতে না পারেন, যদি ডিলে করেন, যদি ক্র্যাশ করে, আপনি অনেক টাকা লস করবেন এবং একটা জীবন হারাবে, রাইট? তো সেক্ষেত্রে যদি আমরা আর্লি স্টেজে ডিটেক্ট করতে পারি, এটা একটা ওয়ারেবল। সো আমরা হাইড্রোজেল বেসড ওয়ারেবল ডিভাইস তৈরি করার চেষ্টা করছি। আহ এই তো মোটামুটি 3 ডিফারেন্ট ডিরেকশন: ইমপ্লান্টেবল, ওয়ারেবল অ্যান্ড সেন্সিং। স্যার, আপনার উচ্চশিক্ষা জীবনে বা গবেষণার ক্ষেত্রে এমন কোনো কি অভিজ্ঞতা আপনার সাথে ঘটেছে যেটা আপনাকে ইতিবাচক ভাবে সাহায্য করেছে আগানোর জন্য? হ্যাঁ, অনেক কিছুই ঘটেছে। আমার যেহেতু 2টা দেশে কাজ করার অভিজ্ঞতা, সো জি। এখানে গ্লোবাল যে কোলাবোরেশন অপরচুনিটিটা যেটা পাইছি, এটা আমাকে হেল্প করছে। হাউ ইট হেল্পস মি টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্লোবাল চ্যালেঞ্জেস। There are so many global challenges, so it helped me to understand that thing first, and then how can I apply my research to solve those problems. স্যার, আপনি
কি মনে করেন যে একজন বিজ্ঞানী হওয়ার জন্য বা একজন গবেষক হওয়ার জন্য একটা শিক্ষার্থীর মাঝখানে কি ধরনের গুণাবলী থাকা প্রয়োজন? প্রথমে আমি মনে করি তার মোটিভেশনটা থাকা প্রয়োজন। সে আসলে সে কি করতে চায়। ফার্স্ট অফ অল আমি যদি বলি, আপনার সবাই বলে তো অনেক ধৈর্য থাকা দরকার, পরিশ্রম, এটা খুবই কমন কথা। জি। ফার্স্ট অফ অল উই শুড ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এর জন্য আপনার প্রচুর ইনফরমেশন কালেক্ট করা উচিত, পড়াশোনা করা উচিত এবং প্রবলেম গুলো দেখা উচিত। কারণ আমাদের চারপাশে অনেক ধরনের প্রবলেম। সো কোন প্রবলেমটা এক্সাইট করে, ওকে আই ওয়ান্ট টু ডু দিস থিংস, বিকজ আমি যখন মাস্টার্সে ছিলাম সাউথ কোরিয়াতে, আমার কাছে মনে হয়েছে এই ধরনের প্রবলেম গুলো আমি সলভ করতে চাই। সো ফিগার আউট দ্য প্রবলেম, সো দ্যাট ক্যান রিয়েলি মোটিভেট ইউ, that can help you to drive in future, right? So motivation and ধৈর্য ধরে লেগে থাকা, এগুলো তো খুবই কমন কথা। এবং I would like to add like simple things that discipline is very important, not necessarily you do one day and just give up and go away, no. So জি। discipline টা থাকতে হবে, and at the same time yeah, the, the communication skill is a pretty common thing, you need that. থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি বললেন যে আপনি শুরুতে অপসনেন্ট গ্রুপের সাথে কাজ করেছেন, এরপর হচ্ছে আপনি মাস্টার্স এর জন্য বাইরে গেলেন। তো স্যার, যেহেতু একটা কালচারাল শিফট হয়েছে, তো আপনি হচ্ছে ওক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছেন আপনার এই রিসার্চের টাইমে বা উচ্চ শিক্ষা গ্রহণের টাইমে, এবং সেটাকে কিভাবে মোকাবেলা করেছেন আপনি? That's a really good question. So আমি যখন স্কয়ার ফার্মাসিউটিক্যাল থেকে বেসিক্যালি সাউথ কোরিয়াতে যাই, জি। তখন ফার্স্ট শক ছিল কালচারাল, রাইট? ডিফারেন্ট কালচার। At হ্যাঁ। the same time, you'll be excited. You're going to face something new. That was another thing. So the coin has both sides. So how you take it. So first of all, you have to be open. So আমি একটা নতুন দেশে যাচ্ছি, সেখানে নতুন কালচার থাকবে, especially if you go to like other country where English is not the first language. So the language barrier is another thing. So এটাও একটা ব্যাপার, বাট নতুন আরেকটা জিনিস শেখা রিসার্চের পাশাপাশি, সেটাও তো মজার, রাইট? হ্যাঁ। তো এই ব্যাপারগুলো ছিল কালচারাল, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নিউ এনভায়রনমেন্ট। ইয়া। স্যার, আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছেন, এখনো মেবি যুক্ত আছেন। স্যার, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা সম্পর্কে যদি সহজে বলতেন যে আম, এখানে হচ্ছে কি ধরনের শিক্ষা জড়িত এর সাথে, বা শিক্ষার্থীরা কি ধরনের পড়াশোনা আশা করতে পারে এই ফিল্ড থেকে, এবং কাদের হচ্ছে এই ফিল্ডের প্রতি আগ্রহী হওয়া প্রয়োজন? কোয়েশ্চেনটা অনেক লম্বা, সেভারাল পার্টস। হ্যাঁ। আমি যদি কোনো পার্ট ভুলে যাই প্লিজ মনে করে দিবেন। হ্যাঁ সো স্যার, আমি আমি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি আমি খুব সিম্পলি বলি, কম্বিনেশন দুইটা জিনিসের কম্বিনেশন, একটা ইঞ্জিনিয়ারিং, একটা বায়োলজি। এটা আমরা কম্বিনেশন করি। অ্যান্ড বেসিক্যালি আমরা ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল অ্যাপ্লাই করি কিসের উপরে? বায়োলজি অ্যান্ড মেডিসিনের উপরে। করে কি হবে? টু ইমপ্রুভ হিউম্যান হেলথ অ্যান্ড হেলথ কেয়ার সিস্টেম। দ্যাটস প্রিটি মাচ। এখন আমি যদি চিন্তা করি, এটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর লিটারাল ডেফিনেশন। খুব সোজা করে বললে হয় এটাই। আর আমি যদি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং করি, তাহলে আমি এখান থেকে কি কি করতে পারবো? যেমন আমি হচ্ছে বায়োমেকানিক্স সম্বন্ধে জানতে পারবো। বায়োমেকানিক্স এটা হচ্ছে হাইলি ইন্টারডিসিপ্লিনারি এরিয়া। সো এখানে ম্যাথমেটিক্স কাজ করে। সো ইউ শুড হ্যাভ নলেজ অ্যাবাউট দ্য ভেরি ফান্ডামেন্টাল থিং, physics, chemistry, math, and biology, right? So, I see people from medicine background, like they have like MBBS, simply যদি আমি বলি, material engineer, electric engineer, mechanical engineer, chemist. So আমরা যদি চিন্তা করি what they do, right? তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বায়োমেকানিক্স, এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই করা হয়। বায়োমেডিক্যাল ডিভাইস ইঞ্জিনিয়ারিং হতে পারে, টিস্যু ইঞ্জিনিয়ারিং হতে পারে, আমরা একটা আর্টিফিশিয়াল অর্গান তৈরি করতে চাই। আমি ছোট ছোট দুই একটা এক্সাম্পল দিচ্ছি। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন হতে পারে, আমরা ক্লিনিকে যেগুলো দেখি, আহ, কাউকে না কাউকে তো এটা তৈরি করতে হয়, ডিভাইসটা ডিজাইন করে, ডিভাইসটা মেক করে, এট দ্য সেম টাইম কাইন্ড অফ থিং মেনটেনেন্স, পারফর্মিং অল দোজ টাস্ক, রাইট? সো এই কাজটা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়াররা করে থাকে। ডিড আই মিস এনিথিং? Of না। course, there is another very important part like biosensing. So biomedical engineer, আমি যেমন একটা উদাহরণ দিয়েছি, স্ট্রেস হরমোন লাইক কর্টিসল আমরা ডিটেক্ট করি। আমাদের টার্গেটটা হচ্ছে খুবই অল্প সময়ে, খুব সস্তায় এবং নন ইনভেসিভলি, আপনার শরীরকে কষ্ট না দিয়ে যদি বলি, আমরা সেন্সিং করতে চাই।
Yeah, it's a really big side for biomedical engineer. থ্যাংক ইউ Did I স্যার। miss anything? Any part of your question? আপনি অসংখ্য আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন জিনিসটা, ধন্যবাদ আপনাকে। Uh, স্যার, আমাদের দেশে যারা শিক্ষার্থী তাদের হচ্ছে আমাদের দেশে কিংবা বাইরের দেশে হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার বা গবেষণা করার কি ধরনের সুযোগ রয়েছে? বায়োমেডিক্যাল আমি দেশে খুব বেশি জানি না, এটা আমার ব্যর্থতা। আহ, কোন কোন ইউনিভার্সিটিতে আছে, আমার পুরো ব্যাপারটা আমার জানা নেই। আমার বাট জানা আমি তো মতে শুধু মনে হয় বুয়েটে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে যতদূর জানি, আর খুব একটা জানি না আসলে। তো okay, forget about other things. So the হ্যাঁ, good news is if you know the fundamental thing, math, জি। biology, physics, chemistry, whatever your background, you can work as a biomedical engineer. So yeah, the pretty simple and straightforward answer, I think. So my background is applied chemistry and then material science and engineering. So my colleague has background from electrical engineering. Someone here is a veterinary. We need people, right? Someone from image processing. তারা জানে হচ্ছে নন ইনভেসিভলি আরেকটা মডালিটি হচ্ছে আপনার বায়োসেন্সিং এর জন্য আপনার ইমেজিং. সো থ্রু ইমেজিং হাউ ক্যান ইউ সেন্স with high sensitivity or specificity. Anyway, so those are technical terms. Yeah. আমাদের দেশের শিক্ষার্থী, তরুণ শিক্ষার্থী যারা হচ্ছে গবেষণার প্রতি আগ্রহী বা নতুন নতুন গবেষণা শুরু করছে, তাদের কি ধরনের দক্ষতা হচ্ছে ডেভেলপ করা প্রয়োজন আপনি মনে করেন? আমি শুরুতে যেটা বলবো হচ্ছে আপনার আমি যেটা অলরেডি বলছি যে প্রচুর ইনফরমেশন জানা উচিত। তো ইনফরমেশন জানতে গেলে পড়তে হবে, সেক্ষেত্রে জার্নাল হওয়াটাই বেটার। আমি যদি বলি একাডেমিক্যালি, ফার্স্ট অফ অল আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন, আপনি একটা প্রজেক্ট নেন অ্যাটলিস্ট, সেই প্রজেক্টটা একটা ভালো জায়গায় পাবলিশ করার চেষ্টা করুন। এটা আপনার দুইটা কাজে দিবে, আপনি রিসার্চ প্রুভ করতে পারবেন, you know something at least, right? And at the same time it can help. Okay, your communication skill is better. How? Communication skill is not like, আমি আপনার সাথে কথা বলছি না, how I effectively talk with you or how I effectively communicate with, it could be through writing or through paper writing, right? So দুইটা ব্যাপার চলে আসে এখানে। Yes, the communication skill আপনার লাগবে। আপনার another tech tools related, আমি আমার কথাটা স্বীকার করি, আমি যখন সাউথ কোরিয়াতে যাই এবং ইভেন পরে যখন ইউএসএ পিএইচডি স্টার্ট করি, আমি দেখছি আমার অনেক ল্যাকিংস আছে, স্পেশালি ডেটা অ্যানালাইসিস এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যদি আমার আগে থেকে কিছু জানা থাকতো সেটা আমার জন্য ভালো হতো, বাট ওইটা একটা বড় একটা চ্যালেঞ্জিং ছিল আমার জন্য কাজ। স্টিল আই এম ফেসিং সাম চ্যালেঞ্জ। সো এটা যদি আপনি ধরুন ব্যাচেলর লেভেলে যদি শিখে রাখতে পারেন, আমি যদি খুব সোজা করে বলি, আপনি পাইথনের একটা বেসিক লেভেল কোর্স করেন কোর্সেরা থেকে অথবা গুগল ও লিঙ্কডইন ফ্রম হতে পারে, ম্যাটল্যাবের একটা কিছু শিখে রাখেন, আদার্স ডেটা অ্যানালিটিক্যাল টুলস। আপনার টার্গেট যদি থাকে ধরেন আপনি কাজ করবেন হচ্ছে পাবলিক হেলথে, আপনি যদি মনে করেন সেখানে আপনার আর আর রাইট, সো এটা একটা হতে পারে এক ধরনের টুলস, ভেরি পার্টিকুলার আপনার ফিল্ড রিলেটেড এক্সাম্পল এটা হতে পারে। ওভারঅল you should know some like the data analytical tools, communication skill, data analytical tools, and having some publication is always better, right? And the minimum GPA, I think you don't need to worry about that much. But higher is better. But you always make sure you have the minimum GPA, and higher is better always. স্যার, আপনি যে বললেন যে আপনার ডেটা অ্যানালিসিস জানা ছিল না, এই জন্য হচ্ছে আপনার একটু চ্যালেঞ্জ ফেস করা লাগছে। তো উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বা যখন হচ্ছে গবেষণায় শিক্ষার্থীরা যুক্ত হয়, তখন হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক এক্সপেন্সিভ ওয়ার্কলোডের কারণে তারা ডিমোটিভেটেড হয়ে যায়, লস্ট ফিল হয় অনেক সময়। তো এক্ষেত্রে এই নেতিবাচক জিনিসটা কাটিয়ে ওঠার জন্য, মোকাবেলা করার জন্য তাদের কি করা উচিত, বা আপনি হচ্ছে আপনার থেকে কি পরামর্শ দিতে চাচ্ছেন? আমি যেটা করি, আমি এক্ষেত্রে বলবো, উই লস্ট মোটিভেশন বাট উই নেভার গিভ আপ। সেক্ষেত্রে ডিসিপ্লিন ওয়ার্ডটা আমি ইউজ করছি। একটা সময় আমাদের খারাপ লাগে, আমরা পিছিয়ে সরে যাই, কিন্তু we don't want to give up. That's the first thing. Another thing, it would be helpful having some network. সো হতে পারে, নেটওয়ার্কটা কিভাবে হতে পারে, আমরা যে ইউনিভার্সিটিতে যেখানে আছি, শুরুতে বড় ভাইদের বড় বোনদের যারা হচ্ছে বিদেশে টার্গেটেড কান্ট্রিগুলোতে স্পেশালি পড়তে যায়, এবং আপনার যেখানে টার্গেট আছে, ওকে, আপনি যে বিষয়গুলোতে পড়তে চান, ওনাদের সাথে কন্টাক্টে থাকা,
আপনি যখন ওনাদের সাথে আবার কথা বলবেন, হতে পারে অন্য ইউনিভার্সিটি, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি বাংলাদেশি কারোর সাথে কথা বলছেন, রাইট? সো দ্যাট, অর ইট কুড বি টক, চ্যাট, হোয়াট এভার ইট ইজ, আপনি যখন কথা বলবেন আপনার মোটিভেশনটা আবার রিভাইভ করবে। সো আই অলসো গট ডিমোটিভেটেড সামটাইমস, দ্যাটস ট্রু। সো মাই অ্যাডভাইজার ইজ দেয়ার, রাইট? সো ডক্টর রহমান মেবি ক্যান অ্যাড সামথিং দেয়ার। সো আমরা যখন ডিমোটিভেটেড হই, অ্যাডভাইজার আছে, তার দ্যাট মিনস আমাদের সিনিয়র কেউ আছে যিনি আমাদের তখন গাইড করে, ওকে, টেক সাম ব্রেক অর ডু থিংস দিস ওয়ে অর আদার ওয়ে। সো ইয়া, সো নেটওয়ার্কিং ক্যান বি হেল্পফুল, ইয়া। জি স্যার, থ্যাংক ইউ। স্যার, উচ্চশিক্ষা মানে বিশেষ করে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষার্থীদের কি ধরনের প্রস্তুতি শুরু থেকেই নেওয়া দরকার? এগেইন, প্রিটি কমন থিং আই ক্যান স্টার্ট উইথ, লাইক আপনি যখন বাইরে যাবেন আপনার কথা বলতে হবে ইংরেজিতে, রাইট? মিনিমাম অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার আইএলটিএস, টফেল, জিআরই। আপনি সব জায়গায় গিয়ে এই তিনটা ওয়ার্ড শুনবেন, রাইট? আইদার আইএলটিএস অর টফেল এন্ড জিআরই যদি লাগে। এখন কোভিড এর পর চেঞ্জ হয়ে গেছে, বাট এটা এটা আপনি জানেন, প্রিটি কমন থিং। বাট what I really want to emphasize, like, what is your motivation? What you really want to do? Do you really need to do the environmental engineering, biomedical engineering, material engineering, or aerospace? I mean, don't be scared. Like, okay, আমি কেমিস্ট্রি পড়ছি, তাহলে কি আমি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়তে পারবো না? এটা আমি বলি, এটা আমার অভিজ্ঞতা ছিল। আমি আমি জানি না অন্যদের ক্ষেত্রে কি হয়েছে। তো আমি সাউথ কোরিয়াতে যাওয়ার আগ পর্যন্ত আমার ধারণা ছিল আমি শুধু অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি এই রিলেটেড সাবজেক্ট গুলোতেই আমি পারবো। আমি সাবজেক্ট ওয়ার্ডটা ইউজ করলাম এখানে। বাট আমি যখন সাউথ কোরিয়াতে গেলাম, ওকে, that doesn't matter. So আপনার ইন্টারেস্ট কি, আপনার little bit of relevance of, like, you can make it. So you should figure out what you really want to do. So you have like physics, you really want to do something like AI, why not? Do it. So you did chemistry, do aerospace engineering, no, it's not a big deal. You are a mathematician, you want to do like something with the public health. Yeah, you can relate it. But you should figure it out what you really want to do. That's very important. স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার, আপনি যে গবেষণার সাথে এখন যুক্ত, তার উদ্ভাবন থেকে আপনি কি ধরনের পরিবর্তন আশা করছেন ভবিষ্যতে, যেটা হচ্ছে মানুষের লাইফে ডিরেক্টলি প্রভাব ফেলবে? That's really a good question. What we do? So বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আমরা যেটা করি, আমরা ট্রান্সলেশনাল ওয়ার্ক করি। ট্রান্সলেশনাল ওয়ার্ক, খুব যে সোজা বাংলায় বলি, ব্যাপারটা হবে এরকম: আমরা কাজটা ল্যাব থেকে বেড সাইডে নিতে চাই, পেশেন্টের কাছে নিতে চাই। সো এটা হচ্ছে টার্গেট। সো এটা করতে গিয়ে আমি আমি মনে করছি আমার যে ইমপ্লান্টেবল ডিভাইসটা, এটা এটা অলরেডি প্যাটেন্টেড। আমরা আশা করছি এটা মানুষকে, যারা স্পেশালি যারা নিউরোলজিক্যাল ডিজিজে ভুগছেন, হতে পারে প্যারালাইসিস, আলঝেইমার, পার্কিনসন, or other type of disease, I hope this type of device can help them to elevate their life, to improve their health. And at the same time, wearable যদি হয়, আমরা এই wearable ডিভাইসটা আমরা can it can help to do many things. যদি আমি সিম্পলি বলি, আন্ডারসার্ভ পপুলেশন, আমরা চাচ্ছি খুব দুর্গম এলাকায় যেখানে আপনার মেডিকেল সিস্টেম নাই, যদি আপনার ডিভাইসটা থেকে আপনি রিয়েল টাইম কমিউনিকেশন করতে পারবেন, আপনার ডিভাইসটা যদি চিপ হয়। সো আমরা এভাবে কাজ করছি, সো যাতে করে ওই পিছিয়ে পড়া মানুষগুলো, যে আন্ডার সার্ভ পপুলেশন আছে, তাদের জন্য হেল্পফুল হয়। সো ওভারঅল আই থিঙ্ক মাই রিসার্চ ইজ would be pretty translational, and that can really help to improve Siemens people's health and healthcare system. স্যার, আপনার এই উদ্যোগটা অসংখ্য মানে প্রশংসাযোগ্য। আশা করছি যে এটার মাধ্যমে আমরা ভালো কোনো আউটপুট পাবো ইনশাল্লাহ। স্যার, আমাদের বিজ্ঞানী.org এর একটা বড় উম, আহ, মানে উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে যেসব গবেষণার জিনিসপত্র আমরা ইউজ করি বেশিরভাগই হচ্ছে বাইরে থেকে আনা। তো আমরা তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে আমাদের দেশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কিভাবে আমরা হচ্ছে ওই বাইরের প্রযুক্তি ব্যবহারকারী থেকে আমরা নিজেরাই উদ্ভাবক হতে পারি। তো আমার That's আপনার really a কাছে, great idea, yes. থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে যে গবেষণার মাধ্যমে আমরা বাঙালি জাতি বা আমরা জাতি হিসাবে কিভাবে প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবক হয়ে উঠতে পারি?
So yeah, how long you want to use someone else things, right? So you must contribute some. এখন এটা আমাদের সময়, রাইট? সো আমি যেটা বলি সেটা হচ্ছে খুব ফ্যান্সি কথা না, আমার মনে হয় এটা প্রেটি মাচ সবাই জানে। লোকাল প্রবলেম গুলা ডিটেক্ট করা, ওকে আমাদের কি কি প্রবলেম আছে, প্রায়োরিটাইজ দেম, ফান্ড দেম। আপনি কাকে ফান্ড করবেন? ফান্ড করার জন্য আপনার রাইট পিপল দরকার, রাইট রাইট সেট আপ দরকার। সো সেক্ষেত্রে হতে পারে আপনার যারা দেশে বিভিন্ন উন্নত দেশে যারা ছড়িয়ে ছিটিয়ে লোকগুলো আছে, আহ সেখান থেকে তাদেরকে নিয়ে আসা যেতে পারে, নট থ্রু বিসিএসআইআর অর অ্যাটমিক এনার্জি কমিশন, ইট কুড বি থ্রু লাইক নতুন কোনো ইনস্টিটিউট, ব্র্যান্ড নিউ ইনস্টিটিউট, লেস বিউরোক্রেসি। আপনি তাদেরকে টাকা দিতে পারেন, প্রবলেম দিতে পারেন, হিয়ার ইজ দ্য মানি, হিয়ার ইজ ইয়োর স্টাফ, ডু সামথিং। আপনি ওনাদের যদি কিছুদিন সময় দেন, দেখবেন যে ওনারা কিছু করতে পারবেন। Not only that can solve our problem, but we can export those technologies to other country. I believe so. স্যার, থ্যাংক ইউ। স্যার, আপনার যে গবেষণা এটা হচ্ছে আমাদের তরুণ প্রজন্মকে কিভাবে হচ্ছে উদ্বুদ্ধ করতে পারে? এটা বিভিন্ন ভাবে উদ্বুদ্ধ করতে পারে। ফার্স্ট অফ অল, এটা একটা ট্রান্সলেশনাল ওয়ার্ক। এই ওয়ার্কটা হচ্ছে আহ, তরুণ প্রজন্ম যখন দেখবে, এই ওয়ার্কটা শুধু রিসার্চের মধ্যে, গবেষণার মধ্যে সীমাবদ্ধ নয়, এটা মানুষের লাইফের ডিরেক্ট প্রভাব ফেলছে, রাইট? থ্রু ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অর মনিটরিং। Yeah, I think that would be a pretty straightforward answer. হুম, স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার তরফ থেকে এই প্রশ্নগুলোই ছিল। বাকি মশিউর স্যার বা আর বাকিরা যারা আছেন, আপনারা যদি কিছু বলতে চান আপনারা বলতে পারেন। ধন্যবাদ আমি স্যার জানি না আপনাকে। আমি কেমন উত্তর দিয়েছি, প্রবাবলি। স্যার, ইট ওয়াজ রিয়েলি মোটিভেটিং আমাদের জন্য। আই ফিল থ্যাংক আমার ইউ। জন্য অন্তত অনেক নতুন কিছু জেনেছি, ভালো লেগেছে স্যার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই জায়গাটা তো খুব মানে ফ্যাসিনেটিং একটা এরিয়া, আমি নিজেও সেখানে কাজ করছি, কিন্তু ওয়ান অফ দ্য চ্যালেঞ্জ যে বাংলাদেশে যারা রয়েছে, যে সমস্ত গবেষক, তাদের তো এই ম্যাটেরিয়াল বা ইকুইপমেন্ট গুলো নাই। তারা কিভাবে এই এরিয়াতে কন্ট্রিবিউট করতে পারে? ওয়ান ওয়ে ইজ দ্য সিমুলেশন অর সামথিং। ওই জায়গাতে আপনি আরেকটু ডিটেলস বলতে পারবেন যে যারা তরুণ প্রজন্ম যারা বায়োমেডিক্যালে কাজ করতে চায় কিন্তু আমার কোনো ম্যাটেরিয়াল নাই, তারা অন্তত কিভাবে, যেমন মেটা অ্যানালাইসিস কিংবা রিভিউ পেপার লেখা বা সামথিং, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে কি কি ধরনের কন্ট্রিবিউশন তারা করতে পারে বাংলাদেশে বসে। সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে, আপনি অলরেডি একটা বলছেন সিমুলেশন হতে পারে, কম্পিটিশনাল একটা কাজ হতে পারে। আপনার হার্ডওয়্যার সিস্টেম থাকলে আপনি কাজ করতে পারবেন। আপনি ওয়্যারেবলের ক্ষেত্রে আপনি মনে হয় চিন্তা করতে পারেন যে ওয়্যারেবলের ক্ষেত্রে আপনার প্রথম যে বাধাটা হবে, আই থিঙ্ক দ্য ক্লিন রুম ফ্যাব্রিকেশন থিং, হাইলি এক্সপেন্সিভ, রাইট? আপনি খুব ভালো জানেন। আমি হুম। জানি না, আমার অজ্ঞতা থাকতে পারে, বাংলাদেশে আছে কিনা আমি জানি না। হুম। সো আমি হুম। এই ক্লিন রুম ফ্যাব্রিকেশনে যদি ধরেন আপনাদের আমাদের টেকনিকটা যদি থেকে থাকে, তাহলে আমরা আদার্স যে ইনস্ট্রুমেন্ট গুলো, দ্যাটস নট দ্যাট মাচ এক্সপেন্সিভ, ইনক্লুডিং ম্যাটেরিয়াল, আপনি একটা ওয়্যারেবল, একটা উইং স্টার্ট করে দিতেই পারেন। এখন যখন আপনি ওয়্যারেবল স্টার্ট করবেন, সেক্ষেত্রে আপনার টিস্যু ইঞ্জিনিয়ারিং পার্ট ইজ, টিস্যু ইঞ্জিনিয়ারিং পার্ট হতে পারে, পয়েন্ট অফ কেয়ার ডিভাইসেস, যেটা আপনার বলতেছে আপনার হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস এর ক্ষেত্রে বায়োসেন্সিং এর কাজটা আমরা কিন্তু করতে পারি। হুম। সো বায়োসেন্সিং এর সবচেয়ে চিপ যে মডালিটি গুলো আছে, ওইগুলো আমরা ইউজ করতে পারি, সেই সেই এরিয়া গুলোতে আমরা ফোকাস করতে পারি, স্টার্টিং উইথ লাইক সামহার অর্গান অন চিপ থিং। ধন্যবাদ। হ্যাঁ, আমার কাছে এটাই প্রশ্ন ছিল। আর আমাদের কোনো অডিয়েন্স কেউ কি প্রশ্ন করবে? আহ প্রবাবলি আমি ভলেন্টিয়ার হয়ে একটা কথাই বলতে চাই, এমফাসাইজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে একটা ব্যাপার আছে এরকম, আমি তো বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পড়ি নাই, রাইট, ব্যাচেলরে, দ্যাট ডাজন্ট ম্যাটার। হুম। এটা হাইলি ইন্টারডিসিপ্লিনারি, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড ইউ হ্যাভ, ইফ ইউ থিঙ্ক সামথিং লাইক ওকে এখানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা করছে, দ্যাট রিয়েলি এক্সাইট ইউ, রাইট? সো গো ফর ইট। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বলছি। আমি বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর থেকে মাস্টার সম্পন্ন করলাম। আমার সাবজেক্ট ছিল হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। স্যার আমি মূলত দুইটা বিষয় জানতে চাচ্ছিলাম। হায়ার স্টাডিজের জন্য এসওপি এবং রিকমেন্ডেশন লেটার, এই দুইটা মানে কিভাবে লিখতে হবে এবং কোন কোন বিষয়গুলো ইনক্লুড করা যায়, এবং এটার কোনো ভেরিয়েশন হয় কিনা কান্ট্রি টু কান্ট্রি বা হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ, একটু যদি আমাদের ধারণা দিয়ে দিতেন স্যার। আহ আমি এসওপি তে একটু পরে আসি। হ্যাঁ, শরীফুল আপনি মনে করে দিবেন। রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে যদি বলি, আমি প্রফেসর না, আমার ডক্টরেট ডিগ্রিও নাই, বাট ইনশাল্লাহ ইন ফিউচারে হবে। বাট আমার রেকমেন্ডেশন লেটার আমি নিজে দেখছি কিভাবে লেখা হয়। এন্ড দেন আমি সাউথ কোরিয়াতে দেখছি আমার অ্যাডভাইজার কিভাবে লিখেন। এখানে এসে অ্যাডভাইজার, আলহামদুলিল্লাহ আমার রেকমেন্ডেশন লেটার এখানেও লেগেছে বেশ কিছু কাজের জন্য। আমি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরেন বেশ কিছু ইউনিভার্সিটিতে, ধরেন অ্যাক্রস দ্য ইউনিভার্সিটি কিছু অ্যাওয়ার্ড পাওয়ার ক্ষেত্রে কিছু রেকমেন্ডেশন লাগছে। তো আমি দেখছি, তো আমাদের রেকমেন্ডেশন লেখার হচ্ছে মেন যে গ্যাপটা আমি দেখছি, আমার যে এক্সপিরিয়েন্স, যেটা আমরা বলি শরীফুল ইজ অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট, অ্যান্ড দেন হোয়াট, হাউ, ইজ টোটাল মিসিং। Shariful is a hardworking student, and then what? Totally missing. Does it make sense? বুঝতে পারছি স্যার, মানে আমাদের এখানে এটা একটা বড় গ্যাপ। সো আপনি যখন রেকমেন্ডেশন লেটারটা নিবেন কারো কাছ থেকে, ওনাদের কাছে এক্সপ্লেন করবেন, স্যার আপনি যখন এটা লিখছেন একটু ব্যাখ্যা দিবেন। আমি যদি ধরেন আপনি এক্সেলেন্ট স্টুডেন্ট, আপনি বলেন যে হ্যাঁ আপনার জিপিএ ভালো, আপনি এই সমস্ত কোর্স ওয়ার্ক এগুলো করে, শুধু কোর্স ওয়ার্ক না এটা বাদেও এটা করছেন, এজন্য আপনাকে তারা হচ্ছে আউটস্ট্যান্ডিং বলছে। আপনি হার্ড ওয়ার্কিং, হাউ ডু ইউ প্রুফ দ্যাট? এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আপনি কিভাবে করেন? হোয়াট এভার ইউ সে, প্রুভ ইট। আপনি যখন কোনো স্টেটমেন্ট রেকমেন্ডেশন লেটারের মতো দিবেন, প্লিজ প্রুভ ইট। আদার দ্যান দ্যাট টোটালি ভেগ, আই উড সে। এখন যদি আমি এটা হচ্ছে রেকমেন্ডেশন লেটারের ক্ষেত্রে, আপনি যার কাছ থেকে নিবেন সে যেন আপনার জন্য অনেক লিখতে পারে। I want to see more, not just only one page. I want to see more about you. So আপনি ওনার কাছে যান। হতে পারে উনি আপনার বাংলায় যদি বলি লেকচারার, প্রভাষক, রাইট? আপনি ওনার কাছ থেকে নেন। আপনি যদি তার কাছ থেকে, তার সাথে আপনি কাজ করে থাকেন, দ্যাট ডাজন্ট ম্যাটার, আপনি এমআইটি তো অ্যাপ্লাই করতে পারেন ওটা দিয়ে। বিকজ আমি যখন রেকমেন্ডেশন দিচ্ছি, আমি পিএইচডি স্টুডেন্ট রাইট নাও। সাম স্টুডেন্টস আর দে ডুইং পিএইচডি ইন Erasmus Mundus Europe, US top university. So thing is, who can write, I mean, more much. You need a lot from them. এটা এই দুটো ব্যাপার, যে হোয়াট এভার দে আর সেইং স্টেটমেন্ট, ওটা যেন এক্সপ্লেনেশন থাকে, আর তারা যেন একটু বেশি লিখে। বেশি লিখে তার মানে এটা না যেন মিথ্যা লিখেন, সেটা না, আপনার কথাগুলো যেন একটু বেশি লিখে আর কি, যেগুলো ইনফরমেশন আছে আর কি। অ্যান্ড এসওপির ক্ষেত্রে যদি বলি, এসওপিটা হচ্ছে ইট শুড বি স্টোরি। আমার এসওপি খুব ভালো ছিল না, এখানে আসার পরে আমি বেশ কিছু এসওপি দেখছি। এটা হবে একটা সিম্পল ট্রু স্টোরি। আমি আপনার এটা পড়বো, আমি এটা যখন পড়বো, আই রিয়েলি ওয়ান্ট টু রিফ্লেক্ট ইউ, দ্যাটস দ্য থিং। কাম আপ উইথ এ স্টোরি। অল অফ সাডেন আপনি পলিটিক্যাল সায়েন্স, আমি যদি ভুল না শুনে থাকি, আপনি অল অফ সাডেন পলিটিক্যাল সায়েন্স পড়াশোনা শুরু করেন না, রাইট? সো অ্যান্ড করেন না, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ধরেন আপনি পলিটিক্যাল সায়েন্স থেকে আপনি বিজনেস ব্যাকগ্রাউন্ডে কেন সুইচ করতে চাচ্ছেন, এটা অল অফ সাডেন হয় না। এই যে মোটিভেশন আর জীবনের যে গল্পগুলো, এটা একটা খুব সুন্দরভাবে থাকা উচিত এর মধ্যে, যাতে করে যখন একটা লোক আপনার 2 পেজের এই ডকুমেন্টটা পড়বে, তারা যেন আপনাকে দেখতে পায়। আমি দেখতে পাচ্ছি শরীফুল ফ্যামিলি এরকম ছিল, ওখান থেকে ওভারকাম করে এখানে এসছে, অ্যান্ড দেন এখানে পড়াশোনা করছে, কেন করছে, অ্যান্ড দেন কেন সে শরীফুল এখানে আসতে চায় এবং ভিন্ন কিছু করতে চায়। Yeah, that's a simple way you can write an effective SOP. স্যার, স্যার আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম। মানে অনেকের কাছেই শোনা যায় যে নিজ ফিল্ডের স্যার ম্যামদের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নিলে ভালো হয়। তো এইখানে মানে নিজ ফিল্ডের স্যার ম্যামদের কাছ থেকে মানে একটা নিয়ে নিলাম, আমি অন্য ফিল্ডের বা অন্য ইউনিভার্সিটি যার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, উনি আমাকে ভালো মতো চেনেন, তো তার কাছ থেকে আমি একটা মানে এলো আর কি নিতে পারবো কিনা স্যার? পারবেন। আপনি ভালো সম্পর্ক বলতে কি বুঝান? আপনি আমাকে ক্লিয়ার করেন এটা।
স্যার ভালো সম্পর্ক বলতে আমি ওনার সঙ্গে রিসার্চে মোর দ্যান 1 ইয়ার or 6 মান্থ ধরে কাজ হ্যাঁ, করলাম। আপনাকে এটাই বললাম, আপনি আপনার আপনার ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। আপনি তার কাছ থেকে নিবেন, আপনি হতে পারে ডক্টর মশিউর রহমানের কাছ থেকে আপনি নিচ্ছেন, কারণ আপনি ওনার সাথে কাজ করেছেন, উনি আপনার জন্য অনেক গল্প লিখতে পারে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। I don't want to see your professor from MIT, no. Then I want to see how they write for you. That's very important. So আপনি ওনার কাছে জেনে এটা পুরো ভুল ধারণা যে আপনার ডিপার্টমেন্ট থেকে নিতে হবে, no. আপনি যাকে চিনেন যে আপনার ব্যাপারে অনেক কিছু লিখতে পারবে, অনেক কিছু লিখতে পারবে এটা না, আপনি অনেক জোরে দৌড়াতে পারেন, ওটা এই ক্ষেত্রে হয়তো কাজে দিবে না। মানে আপনাকে বুঝতে হবে কনটেক্সট অনুযায়ী আপনার যে বেশি লিখতে পারবে আপনার জন্য, সেটা আপনার জন্য বেটার। স্যার মানে এমনটা কি হতে পারে যে আমার সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, কিন্তু উনি হচ্ছেন এনভায়রনমেন্টাল সায়েন্সের, যার সঙ্গে আমি কাজ করতেছি, যিনি সুপারভাইজার আমি হিসেবে। যদি বলি আপনি যার কাছ থেকে নেবেন উনি ম্যাথের, তাহলে কি আপনার কাছে ইজি হয়? স্যার এটা একটু জানতে চাচ্ছিলাম যে মানে আসলে নেওয়া যাবে কিনা, যেহেতু উনি অন্য। হ্যাঁ, আমি অলরেডি বলছি নেওয়া যাবে। আমি এই জন্য আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি আপনার খুব ক্লোজ ডিসিপ্লিনের কথা বলেন, আমি আপনাকে পুরোপুরি সায়েন্সে নিয়ে চলে গেলাম, রাইট? আপনার হচ্ছে মেন স্ট্রিম সায়েন্স, ম্যাথ কেমিস্ট্রি একজন প্রফেসরের কাছ থেকে আপনি নিতে পারেন না? অফকোর্স ইউ ক্যান, যদি উনি আপনার জন্য অনেক বেশি লিখতে পারেন, আপনার সাথে ওনার যদি কাজের সেই রকম রিলেশন থাকে, আপনি নিতে পারেন। স্যার আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম, আমার মাস্টার শেষ হয়েছে 2022 সালে। তো এখন হচ্ছে 2024 সালের নভেম্বর মাস চলছে। এই যে মোর দ্যান 1 ইয়ার অর 2 ইয়ার আমরা বলতে পারি, এই যে হচ্ছে গ্যাপটা, এই গ্যাপটাতে আমি আমি পার্সোনালি রিসার্চের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। বিভিন্ন স্যার ম্যামের সঙ্গে কাজ করলাম। তো যখন আমি বাইরের কান্ট্রিতে অ্যাপ্লাই করব, তখন কি স্যার এই যে 2 বছরের যেটা গ্যাপ, এটা কি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কি না, এটা যদি একটু। নেগেটিভ ইম্প্যাক্ট যখনই ফেলবে, আপনি যখন হাওয়া বাতাসকে ঘুরে বেড়াবেন, আমি খুব সোজা ভাষায় বলছি যাতে করে আপনি আপনার মতো করে বুঝতে পারেন, আর ধরেন লিটারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করার দরকার নেই, কারণ আমি তো আপনার স্টেজটা পার করছি। আমি চাই হচ্ছে খুব সহজ ভাবে যদি কেউ বলতো, আমি 1 বছর তো পড়ি নাই, 2টা বছর পড়ি নাই, কি করব? আপনি পড়েন নাই, কিছু কাজ রিসার্চের কাজ করছেন ওনার সাথে, রাইট? এটা আপনার সিভিতে একটা প্যারাগ্রাফ তৈরি করেন। আপনি কি করেছেন ওইখানে? আপনার যে অ্যাডভাইজার ছিলেন বা সুপারভাইজার ছিলেন অর মেন্টর ছিলেন, ফর এক্সাম্পল, আপনি একটা ছোট্ট টাইটেল তৈরি করেন, আপনার যেটা রিলেভেন্ট টাইটেল, রাইট? ডিউরেশনটা দেন, এবং আপনার অ্যাডভাইজারের নামটা লিখেন ওইখানে, অথবা মেন্টরের নামটা লিখেন, এবং ওনার প্রতিষ্ঠানটা লিখেন, রাইট? এবং কয়েকটা লাইন ওখানে লিখেন, সুন্দর করে গুছিয়ে লিখেন যে ওকে, এইটা এই সময়টায় আমি করেছি, আর এই গল্পটা যেন আপনার এসওপি তে চলে যায়। তার মানে আপনি বসে থাকেন না, ইটস টোটালি ওকে। আপনার এটা নিয়ে আমার মনে হয় না দুশ্চিন্তা করার কোনো কারণ আছে। শুধু আপনি চিন্তা করবেন যে আপনি এটা রিফ্লেক্ট করছেন রাইট ওয়েতে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমার মানে বিষয়গুলো নিয়ে অনেক চিন্তার মধ্যে ছিলাম, অনেক সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ শরীফুল। আমি জানি না কতটুকু হেল্পফুল তোমার জন্য, বাট আমি চেষ্টা করছি স্টুডেন্টের লেভেলে গিয়ে বলার জন্য, মানে যত সোজা করে বলা যায় আর কি। স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ মিতু। You can, মনে হয় আমাদের সব প্রশ্নগুলোর উত্তর হয়েছে। মিতু, ইউ ক্যান ক্লোজ। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের তো হওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য আপনার ব্যস্ত থেকে। আম, আশা করি আপনি যেভাবে আলোচনা করছেন অত্যন্ত সহজ ভাষায় করেছেন, এবং এটি আমাদের দর্শক শ্রোতা স্টুডেন্টদের জন্য খুবই উপকারী হবে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। থ্যাংক ইউ ডক্টর মশিউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ইন ফিউচারে যদি আপনারা মনে করেন, ইফ ইউ নিড এনি